ভালো 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 মেলা গোবিন্দ রচিত নির্দেশিত অভিনীত তাদের এবছরের সেরা পালা ও প্রিয়তমা আর কিছুক্ষণের মধ্যে তরুণ সঙ্গে রঙ্গমঞ্চে মঞ্চস্থ হবে। বিগত বছরের ন্যায় এবছরও তরুণ সংঘ তাদের এবছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক গাজন গান কার্তিক কামারহাটের মেলা গোবিন্দ রচিত নির্দেশিত অভিনীত ও প্রিয়তমা আর কিছুক্ষণের মধ্যেই তরুণ সঙ্গে রঙ্গমঞ্চে মঞ্চস্থ হবে। আর এই দলটাই কলকাতারই দল। এই দলে টোটাল স্টাফ থাকে 20 জন। আমরা 8 জন শিল্পী থাকি, 4 জন বাজিয়ে থাকেন, সাজিয়ে দেওয়ার লোক থাকে 4 জন এবং মিউজিশিয়ান থাকে 4 জন, লাইটওয়ালা, মাইকওয়ালা, ড্রাইভার, মোট 20 জন স্টাফ থাকে। আমি দলের সম্পূর্ণ দায়িত্বভার আমি গ্রহণ করি। টোটাল সব কিছু গান লেখা থেকে শুরু করে রিহার্সাল থেকে শুরু করে গান হওয়া পর্যন্ত সব কিছু আমি লিখি, আমি করি। মানে শুধু বলতে পারেন ভগবানের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা এ থেকে এসছে, অন্য কিছু। আর আমি যতটুকু যা করেছি এগুলো আমার কোনো ক্ষমতা নয়, এসব দর্শকেরই দান। আর আমি যাকে অভিনয় করছি আমার এই একটা সাধারণ গোবিন্দ, আমার নাম গোবিন্দ নস্কর। সাধারণ গোবিন্দ নস্কর থেকে নেড়া গোবিন্দ হয়েছে এই কারণে এই এলাকারই দর্শক এনে দিয়েছেন। আগে বাসে কন্ডাক্টারি করতাম, তা যদি গাড়ি লাইনে ট্রান্সপোর্টের লাইনে তো তা স্বাভাবিক একটু কথাবার্তা অন্যরকমের হয়। সেভাবে বলতে গিয়ে একজন প্যাসেঞ্জারের নজরে পড়ি, আমি তার নাম নিচ্ছি না। তা সে আমাকে বলেছিলেন যে তোমার জন্য এত মুখবুক আছে, তুমি অভিনয় জগতে এসো। তা সেই আমাকে সুযোগ করে দিয়েছিল। তা প্রথম আমি গাজন দলের প্রথমে পাড়া পুতুল নাচে আমাকে সুযোগ করে দেয়। আমি এই সাজাতাম। এবার গাজন দলে 2 বছরে বাক্স টাওয়ারে বইছিলাম, 2 বছর গাড়ি চালিয়েছিলাম। তারপরে সুযোগ হয়েছে, আপনি সুযোগ করে দিয়েছেন, এই জায়গায় এসেছি। এবং আমি বেশি দিন গান করছি না, খুব বেশি হলে 12-14 বছর করছি। তার ভেতরে এই জায়গাটা এসে চলে গেছে। তা আজ আমি যতটুকু অভিনয় করছি এটা সম্পূর্ণ দর্শকের এবং কি বলবো উপরওয়ালা ভগবানের আশীর্বাদ। আজকেরটা লিখেছি, আমরা বর্তমানে যে আমরা দেখি যে কোনো আমাদের দেশে ভোট আসার পরে আমার দলের নাম এবছর পালার নাম হচ্ছে ওগো প্রিয়তমা, আমার দলের নাম নবদিগন্ত গাজন তীর্থ। তো এবারে গল্পটা ভাবলাম একটা, যেহেতু সমাজে বর্তমান সমাজের প্রেক্ষাপটে করতে হবে। তা আমাদের দেশে কোনো ভোট নির্বাচনে এসে গেলে তখন দেখা যায় বর্ডারে যুদ্ধ বেঁধে গিয়েছে। যে সেখানে ক্ষমতায় থাকেন সে বর্ডারে যুদ্ধ বাঁধিয়ে দেন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বা চীনের সঙ্গে যুদ্ধ যখনই বাঁধে তখনই হয় কি কিছু সৈনিকের প্রাণ যায়, কিছু মানুষের ঘরবাড়ি জ্বলে যায়, আর তারপর একটা সরকার নির্বাচন করেন, ক্ষমতায় আসে। সেখানে একটা সৈনিকের জীবন কতটাই কষ্টের গানটা শুরু হয়ে গেছে। সেখানে সৈনিকের জীবনটা কতটা কষ্টের, তার একটা সৈনিক কিভাবে যুদ্ধ করেন, দেশের মানুষের প্রাণ বাঁচান, তার উপর নির্ভর করে এবছরের গল্পটা লিখেছি। মানে পাকিস্তান এবং চীন এবং ভারতের যুদ্ধ সম্পর্কে এবছরের গল্প ওগো প্রিয়তমা। শান্ত ছেলে প্রভু সত্য এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নাই মা, আমরা প্রতিবাদ করতে জানি।
শান্ত ছিলে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন স্বাধীনতার ৭৫ বছর যে দেশে ১৩০ কোটি মানুষের ঘুম ধরা সমাজের পচা নর্দমায় পশুর সঙ্গে করে বসবাস সেই দেশের এক পরাজিত সৈনিক করে তার প্রতিবাদ এই যে দেশের সর্বনাশ মা চুপ তুমি আমার মা বলে ডাকবে না এই অভাগিনী গর্ভধারিণী মায়ের কথা একবারটি ভেবে দেখলি না বাবা নিজেকে ধরা দেবো না আমি কোনদিন শত্রুর সঙ্গে আত্মসমর্পণ করবো না আমি কি আমি যে বীর গর্বিত সৈনিক দেশ আমাকে স্মরণ করবে এই ইতিহাস আমাকে স্মরণ করবে আমি কে আমি তোমার গর্বের জন্ম নেওয়া এই বাংলা মায়ের দামাল ছেলে এক বীর গর্বিত সৈনিক এবারে গান করতে গিয়ে দেখছি যে অনেক লেখকরা আছেন তারা ছোটোখাটো শিল্পীদের গান দেন না ভালো ভালো লেখক আছে ছোটোখাটো শিল্পীকে গান দেবেন না এবারে হয়তো যে আমি একটা ছোটো শিল্পী তাই ভালো গান আমাকে দেবে কেন দেয় না তাই আমি করলাম কি নিজে নিজে যে ওনারা লিখতে পারছেন আমি লিখতে পারবো না কেন তাই আমি বাড়িতে বসে থাকি নিরিবিলি বসে থাকি আমি ভাবতাম কিছুটার উপর গান লিখবো প্রথম কষ্ট হতো বা আমি ভাবতে পারতাম না তবে তারপর যে বর্তমানে সমাজের উপর কী ঘটছে রাজনীতিক ধর্মীয় সাম্প্রদায়িক নিয়ে কী ঘটছে এর প্রেক্ষাপটে বা এটাকে কীভাবে প্যারোডি করা যায় মানে অরিজিনাল গানের সুরে কমেডিয়ান ভাষা ফেলে প্যারোডি করা যায় সেইভাবে বা একটা ঘটনার থিমের মানে সমাজ গ্রহণযোগ্য গল্প যেটা মানুষ নেবে একটা সমাজের উন্নতি হবে সেইভাবেই গল্পগুলো মাথার মধ্যে আসে এবং সেটাকে প্যারোডি আকারে আমি আনার চেষ্টা করি তোমার ভালোবাসা ঋণ প্রিয়তমা ভালোবাসা কথায় বলে বাগে ঝুলে 18 ঘাট নিজের ইখতিয়ার না বুঝে তোমরা ভালোবাসা করবে আর তার মূল্য দিতে হবে আমাকে একদম কোনদিন বাবা না যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আজ নাকি ভারত মায়ের সম্মান জাতি
কি হবে নির্লজ্জ আমি চিৎকার করি আজও কানে বাজে সেই কথাগুলো কে জানি হবে শেষ কথা। আমার মা মারা যায়, আমার গান চলাকালীন আমি যখন গান করতাম তখন আমি গোবিন্দ নস্কর নামেই গান করতাম। তারপর গান যেদিন একদিন আমার মা মারা যায় চিত্তরঞ্জন হসপিটালে, তা তখন দলটা প্যান্ডেলে পৌঁছে গিয়েছিল। তা বলেছিলাম যে মা মারা গিয়েছে, আমি গানে যেতে পারবো না। তখন ওরা শোনেননি, নানা ভাষায় গালিগালাজ করেছিলেন আমাকে। মাকে আমি কাশীনগরে শ্মশানে পুড়িয়ে গানে গিয়েছিলাম। মাকে কাশীনগরে শ্মশানে পুড়িয়ে গানে গিয়েছিলাম। তারপর প্রতিদিন গান হয়েছে। আমার মাকে আমি সাধ্যের কাজ করেছিলাম, আমি গানে গিয়েছিলাম। তারপর দিন যে ঘাটেতে উঠতে হয় আমাদের, মানে পরলিকি কাজগুলো করতে হয়, ওগুলো করে গানে গিয়েছিলাম। যেহেতু নেড়া হতে হয়, নেড়া হয়েছিলাম। সেখান থেকে ওই নেড়া হয়ে গান করার ফলে মানুষ আমাকে গান দেখে ভালোবেসে গোবিন্দ থেকে নেড়া বলে ডাকতো। নেড়া বলতে বলতে এখন আমি নাম হয়েছি নেড়া গোবিন্দ। তা মানুষ যদি নেড়া বললে যদি আমার যদি ভালো হয়, আমার যদি উন্নতি হয়, তাই আমি নেড়া নামেই খুশি। এখন আমি গোবিন্দ নামটাই ভুলে গিয়েছি, নেড়া বললেই খুশি।